২-০ বছর বয়সী মেয়েদের সঙ্গে সম্পর্কের আনন্দই আলাদা। তোমার তো বয়সও ২-০, তাই না? তাছাড়া তুমি একবার বিয়েও হয়ে গেছ আর তোমার একটা সন্তানও আছে। তো তুমি আমার জন্য একদম পারফেক্ট সঙ্গী, তাই না? সামনে থাকা ওই ব্যক্তির এমন কথা শুনে আমার প্রথমে রাগ হওয়ার চেয়ে অবাক লাগল বেশি। একজন অবিবাহিত ছেলে আমার অতীত জানলেও বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তার বাবা দেশের একজন নামকরা ব্যবসায়ী, আর সে নিজেও একজন পুলিশ। ভাবতেও অবাক লাগে একজন পুলিশের এমন ভাষা কিভাবে ব্যবহার করতে পারে। আমি চুপ থাকতে থাকতেই সে আবার বল, কি বললাম তো? ঠিক বললাম না? আমার নাম মীরা, বয়স ২-০ বছর, বাড়ি ঢাকার একটি মধ্যবিত্ত পরিবেশের বাড়ি, যেটা শহরের মাঝারি এলাকায় অবস্থিত। ছোট একটি ফ্ল্যাটে থাকে মা আর ছোট ছেলে রিহানের সঙ্গে। ভালো পরিবেশ না হলেও শান্তিপূর্ণ। বাবা কিছু বছর আগে চাকরির জন্য বিদেশে গেছেন, দীর্ঘদিন ধরেই দেশে নেই, খুব একটা যোগাযোগ নেই। মা গৃহিণী, খুব মমতাময়ী, সবসময় মীরার পাশে থাকে। অনেক সময় কাঁদে মীরার কষ্ট দেখে, কিন্তু শক্তি দিয়ে তাকে সামলাতে সাহায্য করে। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছিল, কিন্তু পরিস্থিতির জন্য পড়াশোনা থেমে গেছে। মাঝে মাঝে পড়াশোনার প্রতি মন দেয়। চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, ছোট ছোট জবের চেষ্টা চালাচ্ছে। ভালো একটা কাজ পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে। প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, মাঝারি আকৃতির, মোটামুটি গড়নের, একদম স্লিম না হলেও মোটা ভাবও নেই। আনুমানিক ৫ কেজির আশেপাশে। গায়ের রং হালকা মেখলা, মসৃণ ত্বক, চোখ বড় এবং ভ্রু একটু মোটা, চোখে মাঝে মাঝে কিছুটা দুঃখ লুকিয়ে থাকে। কাঁচা কালো, মাঝারি দৈর্ঘ্যের, সাধারণত সোজা অথবা সামান্য মোচড়ানো। হাঁটার ভঙ্গি ধীর ও সাবধানে হাঁটে, কিন্তু দুই মনোবল দেখায়। হাঁটার মধ্যে আত্মবিশ্বাসও থাকে। পিছন থেকে চেহারা গড়নের মধ্যম ধরনের, কোমর ও পেছনের অংশ কিছুটা বক্ররেখা রয়েছে। স্নিগ্ধ ও নারীর মতো রূপে সাজানো দেহের বিশেষ কিছু লক্ষণ। হাত ও পায়ের নখ সবসময় পরিচ্ছন্ন রাখে, আঙ্গুল পাতলা কিন্তু শক্ত এবং সাবলীল। আমি শান্ত কণ্ঠে বললাম, দেখুন মিস্টার রেয়ান, আমি বুঝতে পারছি না আপনি কেন এমন কথা বলছেন, আর বিয়ে করতে চান কেন। সে ভ্রু কুঁচকে বলল, মিস, আপনার নাম কি বলতো তো? আমি একটু বিরক্তিতে বললাম, আমার নাম মীরা। সে হাসিমুখে বলল, ও মরুভূমি। বলছিলাম। আমি একটু হাসি দিয়ে বললাম, না, আমার নাম মীরা, মরুভূমি না। সে কোনো ভাবতেই ছাড়ল না। যাই হোক, আমি তোমার মতো একজন মেয়েকে শুধু আমার জীবন সঙ্গী হিসেবে চাই, আর কিছু না। আমি প্রশ্ন করলাম, তাহলে বিয়ে প্রস্তাব দিলেন কেন? সে বোধহয় একরকম রাগজিদ নিয়ে বলল, যাতে সমাজ তোমাকে অন্য চোখে না দেখে, আর বিয়ে না করলে আমার নামও খারাপ হবে। তোমরা তো গরিব, তুমি আর তোমার মা হয়তো তোমার সন্তানকে ভালোভাবে লালন পালন করতে পারো না, তাই আমি করব। এতে তোমারও লাভ হবে। আসল কথা, আমি তোমার শরীর পছন্দ করি, প্রতিদিন তোমার সঙ্গে থাকতে চাই, তাই বিয়ে করব। সে কথাগুলো শুনে আমার রাগ আর চেপে রাখা সম্ভব হল না। অসভ্যতার কোনো সীমা নেই তার। রাগে পাশে রাখা চা দিয়ে তার মুখে মেলা মারলাম আর চেঁচিয়ে উঠলাম, এই মুহূর্তেই আমার বাসা থেকে বের হয়ে যাও, আর কখনো আমার আশেপাশে যেন না দেখাই। রেয়ান কোনো কথা না বলে রাগী চোখে একবার তাকিয়ে তার গার্ডদের নিয়ে চলে গেল। ও চলে গেলেও আমার রাগ কমল না। কি ভেবেছিল সে? আমি আমার সন্তানকে ভালোভাবেই লালন পালন করব। আমার একবার বিয়ে হয়েছে বলে কি আমাকে এভাবে কথা বলবে? আসলে ওর আচরণ বুঝতে পারছি না। হঠাৎ মায়ের ডাক শুনে আমার মন একটু শান্ত হল। কি রে, ছেলেটাকে এমন করে গেল কেন? কিছু বলেছিস নাকি? আমি বললাম, না মা, আমি কোনো উল্টো কথা বলিনি। ওই লোকটাই অনেক বাজে কথা বলেছে আমাকে। আমি তো আগেই বলেছিলাম আমি এভাবে থাকতে পারব। আমার ছেলেকে আমি নিজেই মানুষ করব, কাউকেই লাগবে না। মা করুণ চোখে আমার দিকে তাকিয়ে আস্তে কাঁধে হাত রাখল। মাফ করে দে মা, আমি তোকে এত কষ্টে দেখতে পারছি না। যখন ও ছেলেটা বিয়ের প্রস্তাব দিল, তখন আর না মানতেই পারলাম। ভাবিনি এমন হবে। মা কাঁদতে শুরু করল। আমি হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। কাঁদো না মা, শুভ যা করেছে তার জন্য শাস্তি পাবে। আমরা একদিন সুখে থাকব। আমার চাকরিটা ভালো হয়ে যাক, সব কষ্ট চলে যাবে। তুমি, আমি আর রিহান একসাথে থাকব। মায়ের চোখ মুছে দিয়ে সেই সময় আমার ছোট্ট ছেলে রিহান এসে আমার কাছে জড়িয়ে ধরল। মা, তুমি আর নানু কি কাঁদছ? চোখে পানি কেন? আমি বললাম, না, আমরা হাসছি, দেখো। আমরা সবাই হেসে উঠলাম। ছোট্ট রিহানও আমাদের হাসি দেখে খুশি হয়ে উঠল। ওর জন্যই তো এত কিছু সত্ত্বেও বেঁচে আছি। রিহানের কপালে আদর করে বললাম, চকলেট খাবি? আয়, আমরা একসাথে চকলেট খাবো আর গল্প করব, ঠিক? সে বলল, চকলেট খাবো আর গল্প করব। রিহান খুশিতে নাচতে লাগল। ওটাই আমার পৃথিবী। দিনটা হাসি আর আনন্দে কাটল, কিন্তু রাতটা ছিল একদম আলাদা। রিহান ঘুমিয়ে গেলে শুভর কথা মনে পড়ে, আর সেই লোকটার কথাগুলো, যিনি আমাকে এত বাজে কথা বলেছেন। সত্যি কি এই ছিল আমার জীবনের ভাগ্য? শুভ আর আমি তো ভালোই ছিলাম, তাহলে কেন এমন হলো? কেন ও ছেড়ে চলে গেল? কেন রাতটা কষ্টে কাটল?
সকালে উঠে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হলাম। রিহান ঘুমিয়েছিল, তাই তার কপালে চুমু দিয়ে মাকে জড়িয়ে বিদায় নিলাম। ফুটপাতে দাঁড়িয়ে রিকশার খোঁজেছিলাম, কিন্তু রিকশা পাচ্ছিলাম না। তাই হাঁটা শুরু করলাম। হঠাৎ এক গাড়ি এসে আমার সামনে থামল। কোনো কথা ছাড়াই আমাকে গাড়ির ভিতরে উঠিয়ে দিল। গাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম রেয়ান এক হাতে জুস খাচ্ছে আর অন্য হাতে ফোনে ব্যস্ত। হঠাৎ তার কয়েকজন সঙ্গী এসে আমার হাত পা ও চোখ বেঁধে দিল। মীরা তখনও পুরোপুরি বুঝে উঠতে পারছিল না তার জীবনে এমন কি ঘটছে। রেয়ানের অদ্ভুত বাগান থেকে শুরু করে তার অশ্লীল ও বেদনাদায়ক কথাবার্তা, সব মিলিয়ে যেন এক মায়াবী ছায়া তাকে ঘিরে ফেলেছে। তার মাথার ভেতর অগোছালো চিন্তায় থেকে যাচ্ছে, ঠিক যেন নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মা আর ছোট ছেলেকে নিয়ে কাটানো তার সুখের দিনগুলো এখন যেন একটা দুর্লভ স্মৃতি মাত্র। রেয়ানের প্রস্তাব বাতিল করে দিলেও মনে গুঁড়ো গুঁড়ো করে যায় অজানা ভয় আর অনিশ্চয়তা। তারপর একদিন বিকালে যখন রিহান স্কুলে গেছে, মীরা একা বসে থাকল তার ছোট খাট ঘরে। হঠাৎ ফোন বেজে উঠল। রেয়ানের নাম দেখে রাগ ভয় মিশ্রিত ভাবনা আবার মাথায় কুড়ে ঘরে উঠল। মীরা, আজকের জন্য কিছু সময় আছে? দেখা করব। রেয়ানের গলায় এক অদ্ভুত সুর ছিল, যেন কোনো রহস্য লুকানো। মীরা অনেক দ্বিধা বোধ করলেও বাচ্চার জন্য একটু শক্ত থাকার চেষ্টা করেই সম্মতি দিল। সন্ধ্যায় তারা এক ছোট ক্যাফেতে মিলিত হল। রেয়ানের চাহনিতে যেন কোনো অন্ধকার মোড় লুকানো। সে কথা বলতে বলতে হঠাৎ বলল, তুমি আমার জীবনে একটা বিশেষ জায়গা দখল করবে, সেটা সময়ের মধ্যেই বুঝবে। মীরার হৃদয় তখন হঠাৎ দ্রুত স্পন্দন করতে লাগল। কি হতে চলেছে? রেয়ানের কথা কি তার জন্য নতুন বিপদের ইঙ্গিত? সে বুঝতে পারল এই সম্পর্ক তার জন্য সহজ হবে না, কারণ এখানে আছে রেয়ানের এমন কিছু রহস্য যা একদিন প্রকাশ পাবে, আর তখন মীরাকে তার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মীরা নিজের ছেলেকে নিয়ে ভবিষ্যৎ ভাবতে লাগল, তবে এই রহস্যময়তার আধারে সে হারিয়ে যেতে চায় না। রিকশার খোঁজে হাঁটতে হাঁটতে মীরার পায়ের ক্লান্তি বেড়ে যাচ্ছিল। হঠাৎ এক গাড়ি তার সামনে থেমে গেল। দরজা খুলে রেয়ান জোর করে তাকে ভিতরে তোল। গাড়ির ভিতরে একাধিক লোক ছিল, আর সবাই দেখতে ভয়ঙ্কর। মীরার শরীরে একটা অজানা শঙ্কা বাসা বাঁধল। হঠাৎ তার হাত পা ও চোখ বেঁধে দিল কেউ। রেয়ানের ঠোঁটের ধারে এক বাঁকা হাসি ফুটল। এখন থেকে তুমি আমার হাতের মুঠোয়, আর কেউ তোমার কাছে আসতে পারবে না। মীরা অন্তর থেকে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ বন্ধ থাকার কারণে কিছুই বের হল না। গাড়ি ধীরে ধীরে অন্ধকারের দিকে এগিয়ে যেতে লাগল। তার মনে হল এদিনের আলো আর সূর্য যেন তার জীবনে থেকে অনেক দূরে। গাড়ি থেমে যাওয়ার পর তাকে নামিয়ে একটি অজানা স্থানে নিয়ে যাওয়া হল। চারপাশে শুধুই কাদা, ঝোপঝাড় আর ভাঙা দেয়াল। মীরার শরীর থেকে ঘাম ঝরছিল, কিন্তু সে দম নিতে পারছিল না। হঠাৎ এক দমকলের শব্দে দূরের গাছগাছালি কেঁপে উঠল। কারো পায়ের ছাপ কাছে আসছে। সে বুঝতে পারল কেউ তাকে খুঁজছে। এই সুযোগে মীরা চেষ্টা করল হাত পা ছাড়া করার। তার হৃদস্পন্দন এত দ্রুত যে মনে হচ্ছিল পৃথিবী থেমে যাবে। রেয়ান ধীরে ধীরে কাছে এসে বলল, তুমি কি সত্যিই ভাবো কেউ তোমাকে উদ্ধার করবে? আমি তো তোমাকে চিরকাল আমার রাখব। মীরার চোখে জল চলে আসছিল, কিন্তু তার ভেতর একটা অদ্ভুত শক্তি জাগছিল। সে হাল ছাড়বে না। সেখানে অন্ধকারের মাঝে বেঁধে রাখা অবস্থায় মীরা নিজের জীবনের জন্য যুদ্ধ শুরু করল। বেঁধে রাখা অবস্থায় মীরার শরীর আজ আরও দুর্বল লাগছে। হাত পা চোখ সব বন্ধ, কোনো আশা নেই মুক্তির। তার শরীরে ঠান্ডা ঘাম ঝরছে আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রেয়ান তার সামনে দাঁড়িয়ে সেখানকার বাতাসের মতোই শীতল চাহনি দিয়ে তাকাচ্ছে। মীরার মন একবারে ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে তার গলা আটকে আসছে। সে ভাবছে কি করে এই অবস্থায় তার ছেলেকে নিয়ে বাঁচবে। রিহান যে তার একমাত্র আনন্দ, ওকে আর কখনো দেখতে পারবে কি? মার কথা মনে পড়ল, যার কষ্টের ভাষা সে বোঝে। রেয়ান বারবার বলছে, তুমি আমার, আর তোমার কোনো স্বপ্ন, কোনো স্বাধীনতা নেই। আজ থেকে সব আমার নিয়ন্ত্রণে। মীরার হৃদয় যেন পুড়ে যাচ্ছিল, কিন্তু তার চোখ থেকে আরেক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। সে ভাবল এই যন্ত্রণা তার জীবনের এক অন্ধকার অধ্যায়, যা কাটিয়ে উঠতে হবে তার একাকিত্ব আর শক্তির কাছে। হঠাৎ তার মনে হল বেঁধে রাখার এই শৃঙ্খলা ভেঙে ফেলার কোনো উপায় খুঁজে বের করতে হবে। তার ছেলের জন্য, তার মায়ের জন্য, নিজের জন্য। এই দুঃস্বপ্ন যেন কোনোদিন শেষ হবে। সেই অন্ধকার ঘরে মীরার মনোবল যেমন কমছে, তেমনি তার অন্তরের অগ্নি আরও জ্বলছে। কিভাবে যেন এই যন্ত্রণাকে পরাজিত করে মুক্তি পাবে সে। রিহান আমার কষ্ট দেখে থামছে না। ওর ছোট্ট মনের মধ্যে একটা বড় যন্ত্রণা জমে উঠছে। বাপের অবর্তমানে শুধু আমি ওর সারা জগত, আর ও আমার বুকের ভিতর একটা ছোট্ট আলো। কিন্তু এই আলোটা আজ অন্ধকারে ঢেকে যাচ্ছে। রিহান বারবার এসে আমার কাছে মাথা ঠেকায়, ছোট্ট হাত দিয়ে আমার হাত শক্ত করে ধরে রাখে, যেন বলছে, মা আমি আছি, তোমাকে ছাড়ব না। ওর চোখে ছুটে আসে নরম টানাপোড়েনার অশ্রু, যা আমার হৃদয় আরও কাঁদায়। তার মৃদু কণ্ঠে, মা কষ্ট করো না, আমি তোমার সাথে আছি। ওরা তো তোমাকে আর কষ্ট দিতে পারবে না। আমার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে ওর মাথায়, আর আমি চাপা গলায় বলি, রিহান, মা তোমাকে ভালোবাসে,
আর তোমার জন্যই এই লড়াইটা করছি। সব কিছু ঠিক হয়ে যাবে। তবুও ওর ছোট্ট কাঁধের ওপর ভার পড়ে, আর ও চুপচাপ আমার কষ্ট সহ্য করতে থাকে। ওর এই ছোট্ট মনের অদ্ভুত শক্তি আর ভালোবাসা আমাকে বাঁচার নতুন শক্তি দেয়। রাত পোহালেও মীরার মন থেকে কষ্টের ছায়া মুছে যায় না। রিহানের মিষ্টি স্নেহ আর সাহস দেওয়ার কথাগুলো যেন কিছুটা হলেও ঘন অন্ধকারে আটকে থাকে। কিন্তু হঠাৎ একটা ফোনে কাঁপতে থাকে তার হাত। স্ক্রিনে নাম দেখে মীরার বুক ধক করে ওঠে। সেটা ছিল শুভর নাম্বার। মীরা গম্ভীর মুখে ফোন ধরে, হ্যালো। ফোনের ওই পাশে শুভর কণ্ঠ, ঠান্ডা, নির্মম, আর বেশিরভাগ সময় কঠোর। মীরা, তোমার সঙ্গে কথা বলতে হবে। সব ঠিকঠাক করতে চাই। মীরার চোখে অন্ধকার জমে গেল। তুমি কি বলতে চাও? যেদিন ছেড়ে গেছিলে তারপর থেকে তো তুমি একবারও যোগাযোগ করনি। শুভর কথা থেমে গেল। আমি আসছি, কথা বলবো। কিছু ভুল বুঝাবুঝি হয়েছে। মীরার মনে হলো এই কথাটা নতুন কোনো ঝড়ের আগাম বার্তা। সন্ধ্যার অন্ধকারে যেন একটি রহস্যময় ঝড় এসে তাকে গ্রাস করতে চায়। আর রিহান, তার ছোট্ট মনেও একটা সন্দেহ ঘুরছে। সে জানে মা যে সব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, তা হয়তো সে পুরোপুরি বুঝতে পারছে না, কিন্তু ও জানে তার মাকে আরও বড় ঝুঁকি অপেক্ষা করছে। শুভ আসার দিনটা মীরার মনে আগুনের মতো জ্বলা লাগছিল। সে জানত তার জীবনের অন্ধকার গভীর হতে পারে। শুভ এসে বলল, মীরা, আমি জানি সবকিছু ভুল হয়েছে, কিন্তু আমাদের একটা সুযোগ দেও। মীরার চোখে অশ্রু ঝরে পড়ল। কি সুযোগ শুভ? তুমি যা করেছ সেটা ভুলে যাই কিভাবে? তখনই দরজা ভেঙে ঢুকল রেয়ান ও তার কয়েকজন লোক। রেয়ানের চোখে আগুন জ্বলে উঠল। তুমি এখানে কি করছো? আমাকে আর তোমাকে আলাদা করতেই হবে, সে ধমক দিল। মীরার হৃদয় দাউ দাউ করে ওঠে। সে বুঝতে পারল এটা শুধু মানসিক খেলা নয়, ওদের মধ্যে একটা বড় ষড়যন্ত্র চলছে। রিহানও বুঝতে পারল মা বিপদে আছে। তখনই রিহান চেঁচিয়ে উঠল, মা, আমি তোমার পাশে আছি। আমি তোমাকে ছেড়ে যাব না। মীরার চোখে নতুন শক্তি জাগল। সে স্থির সিদ্ধান্ত নিল, সব কষ্টের মাঝেও সে লড়বে, রিহানের জন্য, নিজের জন্য। রেয়ান আর তার লোকজন ধীরে ধীরে মীরার কাছে এগিয়ে আসছিল। চারপাশ ঘন অন্ধকারে ঢাকা, কেবল কিছু দূরের ফ্লুর আলো তাদের মুখাবজব হালকা করে তুলে ধরছিল। মীরার বুক ধুকপুক করে উঠল, কিন্তু ভয় না পেয়ে সে নিজের ভেতরকার শক্তি খুঁজতে লাগল। তার ছোট্ট ছেলে রিহান হাত বাড়িয়ে ধরে বলল, মা, তুমি একা নও, আমি আছি। রেয়ানের ঠোঁটে একটা কুৎসিত হাসি ফুটে উঠল। ছেলেটা সাহস দেখাচ্ছে, কিন্তু তোমরা কেউই আমাকে থামাতে পারবে না, সে বলল ঠোঁটের কাঁপুনি ধরে। তখন হঠাৎ বাইরে থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো। দরজা ভেঙে পুলিশ সদস্যরা প্রবেশ করল, হাতে অস্ত্র, মুখে দৃঢ় সংকল্প। রেয়ান, তোমার এই জঘন্য কাজের শেষ, একজন পুলিশ অফিসার শক্ত কণ্ঠে ঘোষণা করল। রেয়ান আর তার লোকজন স্তম্ভিত হয়ে রেগে গেল। পরিস্থিতি মুহূর্তে পাল্টে গেল। মীরার হাতের বাঁধন খুলে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, চোখে জল, কিন্তু হৃদয়ে অদম্য এক জেদ। রিহান ছুটে এসে মাকে শক্ত করে জড়িয়ে ধরল। মা, আর কখনো কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, আমি সবসময় তোমার সঙ্গে আছি। মীরা নিঃশ্বাস ধরে বলল, আমরা একসাথে সব কষ্ট পেরিয়ে যাব, আমার ছেলেকে লালন পালন করব, আমাদের জীবন আবারও ভালো হবে। আবারও বাইরে বাতাস বিতে লাগল, যেন নতুন জীবনের সূচনা করছে। রাতের অন্ধকার যেন মীরার মনের মতো বিষণ্ণ ছিল। পুলিশ এসে ঘটনাস্থল থেকে রেয়ান ও তার লোকজনকে আটক করলেও মীরার হৃদয়ে যে ক্ষত হয়েছিল তা সহজে মিলবে না। রিহানকে কোলে নিয়ে বসে সে নিজেকে একা একাই অনুভব করছিল। চোখের জল থামছিল না, আর মনে হচ্ছিল যেন পুরো দুনিয়া তার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। মা, কষ্ট পেও না, আমরা একসাথে আছি, রিহান বলে তার ছোট হাত দিয়ে মীরার গালে স্নেহভরে ছুঁয়ে দিল। মীরার চোখে আরও জল জমল, কিন্তু সে হাল ছাড়ার চিন্তাও করল না। পরদিন সকালে মীরার মা এসে তার পাশে বসে বলল, মীরা, এখন থেকে আমাদের জীবন কঠিন হতে পারে, কিন্তু আমরা হাল ছেড়ে দিবি না। তোর জন্য, রিহানের জন্য আমি সব করব। মীরা মাথা নিচু করে বলল, মা, তোমার সাহস দেখে আমিও সাহস পাই। আমি কাজ করে নিজেদের গুছিয়ে তুলব, আর রিহানকে ভালো মানুষ হিসেবে বড় করব। সেই থেকে শুরু হলো মীরার নতুন জীবন সংগ্রাম। ছোট্ট একটা চাকরির জন্য প্রতিদিনই সে লড়ে গেল, ঘুম কমিয়ে স্বপ্ন বড় করে। তার চোখে ছিল এক নতুন আশার আলো। রিহান স্কুলে যেত, আর সে নিজেও সময় পেল নিজের জন্য। কিন্তু মনের গভীরে রেয়ানের কথা তাকে ছাড়ত না। রেয়ান যে কতটা ভয়ঙ্কর ছিল তা মীরা ভালো করেই জানত। ওকে রেহাই না পেলে তার শান্তি আসবে না। একদিন মীরার হাতে এক খবর এল, রেয়ান জামিনে মুক্তি পেয়ে ফিরে এসেছে শহরে। খবর শুনে মীরার হৃদয়ে তীব্র উদ্বেগের ছায়া নেমে এল। সে জানত রেয়ান ছাড়পত্র পেলে তার জীবনে আবারও অন্ধকার নেমে আসবে। রিহানের সামনে হাসি ধরে রেখে সে বলল, আমরা দুজনে আরও সাবধান হব, কিছুই তোমাকে ভয় দেখাতে পারবে না। রাতবেলা ঘুমের মাঝে হঠাৎ একটা আওয়াজে চোখ খুল মীরা। কানে এসেছিল কেউ বাইরে থেকে ধাপে ধাপে এগিয়ে আসছে। ভয় পেয়ে সে ঘুম থেকে উঠে জানালা থেকে দেখতে লাগল। ওই অন্ধকারে দেখা গেল
একজন লোক তার বাড়ির দিক দিয়ে আসছে, হাতে ছিল কোনো রকম কিছু। মীরার হৃদয় দ্রুত বাজতে শুরু করল। সে জানত এটা রেয়ান। আবারও তার জীবন বিপদের মুখে। ততক্ষণে রিহানও উঠে এসে মায়ের পাশে দাঁড়াল। সে বলল, মা, আমরা একসাথে আছি। আমি তোমাকে ছেড়ে যাব না। মীরা জোরে বলল, রিহান, তুমি ভয় পড়ো না। আমরা একসাথে সব পারব। ঠিক তখনই দরজায় কেড়ে ঠকঠক শব্দ হল। মীরা আর রিহান হাত ধরে একসাথে দাঁড়িয়ে রয়ে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে রেয়ান ঢুকে পড়ল। তার চোখে আগুন আর হিংস্রতা। সে বলল, তুমি কখনো আমার থেকে পালাতে পারবে না। এবার আমি তোমার সবটাই নেব। মীরা সাহস করে বলল, তুমি ভুলে গেছ আমরা কেউ একা নেই। তুমি যতই চেষ্টা কর, আমরা হার মানব না। রেয়ান হেসে উঠল, তাই? তাহলে দেখা যাক তুমি কতদিন ধরে থাকতে পারো। রাতে সেই ভয়ানক দ্বন্দ্ব শুরু হল, মীরার জীবনের সবচেয়ে বড় লড়াই। রেয়ানের কুৎসিত চোখ আর আক্রোশে ভরা মুখ মীরার সামনে দাঁড়িয়েছিল। রাতের অন্ধকার যেন আরও গা হয়ে উঠল, যেন পুরো ঘরটায় তার কুপ্রভাব ছড়িয়ে পড়ছে। মীরার বুক দ্রুত ধরকাচ্ছিল, কিন্তু সে থেমে থাকল না। নিজের ছেলের কথা ভেবে সে শক্ত হয়ে দাঁড়াল। তুমি আমার জীবনে এসে অনেক কিছু ধ্বংস করেছ রেয়ান। মীরার গলায় কাঁপন ছিল, কিন্তু আমি তোমার ভয় পেতে চাই না। রেয়ানের ঠোঁটে একটা হিংস্র হাসি ফুটল। তুমি কি মনে করো তুমি আমাকে থামাতে পারবে? তোমার মতো এক নারীর কাছে আমার সব অধিকার আছে, বুঝলি তো? মীরার রাগ আর দুঃখের মিশ্রণ তাকে বলার জন্য প্ররোচিত করল, আমার শরীর আর জীবন তোমার অধিকার নয় রেয়ান। আমি আর আমার ছেলেকে তুমি ভয় দেখাতে পারবে না। হঠাৎ করেই রেয়ান চিৎকার করে বলল, তুমি বলবে না, আমি বলবো সবকিছু। সে মীরার হাতে একটা চেপে ধরে ধাক্কা দেয়। মীরা পিছনে সরে গেলেও সে নিজের অবস্থান হারায়নি। রিহান, ছোট্ট বালকটি, ভয়ে বুক ফুলে উঠল। সে চেঁচিয়ে উঠল, মা, ওকে ছাড়ো, ওকে ছাড়ো। মীরা তার ছেলের কাছে গড়ে নিল, রিহান, চুপ করো, সব ঠিক হয়ে যাবে। রেয়ান তখন তার পকেট থেকে একটা মোবাইল ফোন বের করল। আমি তোমার ছোট বাচ্চার ছবি আর আমাদের কথোপকথন সবাইকে পাঠাবো, বুঝলি তো? সবাই তোমাকে কলঙ্কিত করবে। মীরা দ্রুত বলল, তুমি যা করো না কেন, আমি হাল ছাড়ব না। আমি লড়াই করব, রিহানকে শান্তি দেব। রেয়ানের চোখে যেন ক্রোধ আর ঘৃণার আগুন জ্বল। সে জানত মীরা এমন শক্তিশালী যে তাকে ভেঙে ফেলা সহজ হবে না। কিন্তু সে থামবে না। হঠাৎ দরজা খোলার আওয়াজে সবাই শট করে তাকাল। সেখানে দাঁড়িয়েছিল মীরার মা, চোখে অশ্রু আর গলায় শক্তস্বর। রেয়ান, তুমি আর এখানে কিছু করবি না। আমি আমার মেয়েকে রক্ষা করব। রেয়ান হেসে বলল, তুমি কি থামাবে আমাকে? দেখা যাক কে জিতে। মীরার মা ধীরে ধীরে এগিয়ে এসে পুলিশকে ফোন করল। আমাদের সাহায্য দরকার। সে রাতে পুলিশ এসে রেয়ানকে আবার আটক করে নিয়ে গেল। কিন্তু মীরার মন থেকে ভয় দূর হয়নি। পরের দিন সকালে রিহান যখন স্কুলের জন্য রেডি হচ্ছিল, মীরা তার হাতে ধরে বলল, আমার রিহান, তোমাকে সব সময় সাহসী হতে হবে। মা তোমার জন্য লড়াই করবে। রিহানের চোখে নির্বু কাদার মতো মিষ্টি জল ঝলমল করল। সে বলল, মা, আমি তোমার সঙ্গে আছি। মীরা জানত এই যুদ্ধে তার জয় হবেই। আর তার সবচেয়ে বড় শক্তি হল তার ছেলে ও তার মা। সে দুপুরে কাজের জন্য বের হয়ে গেল, মনে ভাবছিল, জীবনে যতই ঝড় আসুক, সে আর কখনো পিছু হটবে না। রাত হল। মীরা যখন ঘুমাতে যাচ্ছিল, হঠাৎ তার ফোন বেজে উঠল। কল ছিল অজানা নম্বর থেকে। কাঁপতে কাঁপতে সে ফোন ধরল। ফোনের অপর পাশে ছিল এক গোপন কণ্ঠ, তুমি শক্ত থাকো মীরা, তোমার পাশে আমরা আছি। মীরার হৃদয়টা কিছুটা শান্ত হল। সে বুঝতে পারল এই যুদ্ধে সে একা নয়। সন্ধ্যার শেষ রোদ যেমন গোধূলির আভা ছড়িয়ে দেয়, তেমনি মীরার মনেও কিছুটা আশা আর শক্তি ভেসে উঠছিল। রেয়ানের শারীরিক ভয়ভীতি আর মানসিক অত্যাচারের মাঝেও সে হার মানেনি। তার বুকের ভেতর একটা অদ্ভুত শক্তি জেগে উঠেছিল, নিজের জন্য আর তার ছোট্ট রিহানের জন্য লড়াই করার অঙ্গীকার। দিনের আলো শেষে ঘর আলো করল মীরার মা, যিনি এখন মীরার সবচেয়ে বড় সমর্থক। দুইজন মিলে একটা পরিকল্পনা তৈরি করল। রেয়ানের কুৎসিত হাতে আর পা দেবেন না তারা। কিন্তু মীরার মনে লেগেই রিল রেয়ানের ধমক, তার ভয়ানক কথাগুলো। কিভাবে সে সেই সব থেকে রক্ষা পাবে? কিভাবে নিজের জীবন আর সন্তানকে নিরাপদ করবে? তারপর একটা আশ্চর্যের ব্যাপার ঘটল। মীরার অফিসে একজন নতুন ম্যানেজার যোগ দিলেন। তন্ময়, সাদা গায়ের, শালীন স্বভাবের, কিন্তু তার চোখে একটা কষ্ট আর গভীরতা ছিল যা মীরাকে আকৃষ্ট করল। প্রথম দিন থেকেই তন্ময় মীরার পাশে থেকেছেন, তাকে সাহস দিয়েছেন, আর একটা বন্ধুর মতো কাজ করেছেন। মীরা মনে করতে লাগল, হয়তো এই কঠিন সময়েই কেউ তার পাশে দাঁড়াবে। একদিন অফিস শেষে তন্ময় বললেন, মীরা আপা, আপনার সঙ্গে কথা বলতে পারি একটু? মীরার মনে একটা আশার আলো জ্বল। সে বলল, অবশ্যই। তন্ময় ধীরে ধীরে বলল, আমি শুনেছি আপনার কিছু কঠিন সময় যাচ্ছে। আপনি খুব সাহসী মহিলা। মীরার চোখে অশ্রু ভেসে এল। ধন্যবাদ তন্ময় ভাই, সত্যিই কঠিন সময়, কিন্তু আমি হার মানব না। তন্ময় বলল, যদি কোনোদিন আপনার সাহায্য লাগে, আপনি নির্দ্বিধায় বলতে পারেন।
মীরার হৃদয় একটু গরম হয়ে উঠল। হঠাৎ মনে হল সে একা নয়, কিন্তু একই সঙ্গে রেয়ানের ভয়ে তার রাত কাটানো আরও কঠিন হয়ে উঠল। একদিন রাতে রিহান যখন ঘুমিয়েছিল, তখনই রেয়ান হঠাৎ তার দরজায় কড়া নাড়ে উঠল। মীরা ভয় পেয়ে গেলেও দরজা খুলল। রেয়ান ক্রুদ্ধ মুখে বলল, আমি তোমাকে ছাড়ব না মীরা, তোমাকে চুপ করাতে হবে। মীরা দুই হয়ে বলল, তুমি আর আমার জীবনে ঢুকতে পারবে না রেয়ান, তোমার ভয়ে আমাকে বাঁধতে পারবে না। রেয়ানের গলার স্বর বদলে গেল। সে বলল, তুমি ভাবছ আমি থামব? আজ রাতেই সব শেষ করে দেব। মীরার হৃদয় দ্রুত ধুকপুক করল। সে জানত এই রাতে তার জন্য অনেক বড় বিপদ আসতে পারে। পরের দিন সকালে মীরা অফিসে গিয়ে তন্ময়ের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করল। তন্ময় দ্রুত ব্যবস্থা নিলেন, পুলিশে খবর দিলেন এবং মীরার নিরাপত্তার জন্য ব্যবস্থা নিলেন। কিছুদিন পর রেয়ান আবার একদম অন্য রূপে ফিরে এল, এবার আরও ভয়ঙ্কর। সে তার কিছু খারাপ লোকজন নিয়ে মীরাকে বারবার হুমকি দিল, ফোন করল অজানা থেকে। মীরার ছেলের স্কুলেও ছড়াল গুজব। তবে মীরা আর ভেঙে পড়েনি। সে তার মা, তন্ময় ভাই এবং পুলিশের সাহায্যে লড়াই চালিয়ে যাচ্ছে। একদিন মীরার হাতে একটা অজানা চিঠি আসে। সেখানে লেখা ছিল, তুমি একা নও, তোমার পাশে আমরা আছি, শক্ত থাকো। মীরার চোখে অশ্রু এসে গেল, কিন্তু এইবার সেটা হতাশার নয়, বরং এক নতুন শক্তির। তার দৃষ্টিতে নতুন এক আশা আর নতুন এক যুদ্ধের আগুন জ্বলে উঠল। রিহান খেলতে খেলতে যখন বলল, মা, আমি সবসময় তোমার পাশে আছি, তখন মীরার মনে হল সে যেন নতুন জীবন পেয়েছে। মীরার জীবনের অন্ধকার দিনে, যখন সব আশা মরে যাওয়ার উপক্রম ছিল, তখন সে নিজেকে হারাতে দেনি। রেয়ানের অমানবিক কষ্ট, হুমকি আর ভয়ভীতি সত্ত্বেও মীরা ও তার ছোট্ট রিহান একসাথে দৃঢ় থেকেছে। তন্ময়ের সহযোগিতা আর পুলিশের নিরাপত্তার কারণে রেয়ান বাধ্য হয় দূরে সরে যেতে। আর মীরার পাশে দাঁড়ানো মা, বন্ধু ও নতুন আশার আলো তার জীবনে ধীরে ধীরে শান্তি ফিরিয়ে আনে। মীরা এখন চাকরিতে সফল, রিহানের হাসি মুখী তার পৃথিবী। প্রতিদিন সকালে রিহানের হাত ধরে স্কুলে নিয়ে যাওয়া, সন্ধ্যায় তার সঙ্গে গল্প করা, এই ছোট ছোট মুহূর্তগুলো মীরার জীবনে নতুন আনন্দ ও শক্তি নিয়ে এসেছে। একদিন মীরা নিজে বলল, আমার জীবনের সব কষ্ট, অন্ধকারের পর একটা নতুন সকাল আসবেই। আমি আজ সেই নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছি। রিহান চঞ্চল হাসি দিয়ে বলল, মা, আমি তোমার সাথে আছি সব সময়। মীরা চোখ মুছে মৃদু হাসি দিয়ে বলল, তুমি আমার শক্তি, আমার আশার আলো। গল্প এখানেই শেষ, তবে মীরার জীবন নতুন শুরু করেছে। সব বাধা পেরিয়ে সে মুক্তি পেয়েছে, ভালোবাসার শক্তিতে বাঁচতে শিখেছে। জীবন হয়তো কঠিন, কিন্তু ভালোবাসা আর আত্মবিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব।